নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। আজকে সকালে একটু হাঁটতে বেরিয়েছি। সকাল এখন 7টা মতন বাজে। সূর্যটা দেখুন উঠছে, কি অদ্ভুত সুন্দর লাগছে তাই না? আপনারা তো জানেনই গুজরাট ভারতবর্ষের ম্যাপের পশ্চিম দিকে, তাই এখানে একটু দেরি করে সূর্য উদয় হয়, আবার দেরি করে সূর্য অস্তও যায়। এখন তো এখানে সকাল 6টার সময়ও বাইরেটা অন্ধকার থাকে। ভোরের আলো ফুটতে ফুটতে প্রায় এখানে 6:30 মতন বেজে যায়, আবার সন্ধে হতে হতেও প্রায় 6টা বেজে যায়। বরোদাতে এমনিতে খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু সকালের দিকে বাইরে বেরোলে একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। বেলার দিকে ঘরে এখনো একটু আস্তে আস্তে করে ফ্যান চালাতে লাগছে। জানেন তো, আজকে অনেক দিন বাদে একটু ব্যাডমিন্টন খেলেছি। এই যে কালো ড্রেস পরা, উনি একজন বাঙালি, এই সোসাইটিতেই থাকেন। উনিই বলেছিলেন আজকে ব্যাডমিন্টন নিয়ে নামতে, হাঁটা হয়ে গেলে ব্যাডমিন্টন খেলবো। আগে একটি ব্লগে বলেছিলাম এখানে একজন বাঙালি দিদি থাকেন। কালী পুজোর দিন আমাকে প্রসাদ দিয়েছেন, ইনিই সেই দিদি। দিদি ভীষণ ভালো জানেন, আর তার সাথে প্রচণ্ড ফিটও। উনি প্রতিদিন মর্নিং ওয়াকে অনেকটা রাস্তা হাঁটেন। শুধু হাঁটেন বলে একটু কম বলা হবে, রীতিমতো জগিং করেন। ওনারা এখানে দুজনে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ। ওনাদের একমাত্র ছেলে আমেরিকাতে থাকে। দেখুন এখনো কি সুন্দর ব্যাডমিন্টন খেলছেন। আমার মা বলেন আমি যেখানেই যাই সেখানেই আমি একটা দিদি পেয়ে যাই। আসলে আমার তো নিজের কোনো দিদি নেই, আমরা দুই ভাই বোন, তাই দিদি পাতাতে, দিদির আদর পেতে আমার খুব ভালো লাগে। এই যে রানী কালারের টি শার্ট পরা, ওটা হলাম আমি। বেশ কয়েক বছর আগে আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল রামপুরহাট। ওখানে আমরা যেখানে ছিলাম সেখানেও একজন দিদি ছিলেন। সেই দিদিও আমাকে খুব ভালোবাসতেন। যখন ওখান থেকে পোস্টিং হয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছিলাম, তখন সেই দিদিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম, বিশ্বাস করুন। মনে হচ্ছিল নিজের দিদির কাছ থেকে যেন চলে যাচ্ছি অনেক দূরে। সেই দিদিও খুব কেঁদেছিলেন। ওনার সাথেও আমাদের এখনও যোগাযোগ আছে। ওখান থেকে চলে আসার পরে আর কখনো যাওয়া হয়নি, তবে মাঝে মধ্যে ফোনে কথা হয়। উনি হয়তো আমার নিজের রক্তের কেউ না, কিন্তু তবুও উনি আমার বুকের ভিতরে সারা জীবন ভালোবাসার দিদি হয়ে থেকে যাবে। এখন যিনি খেলছেন উনি একজন আন্টি। দেখুন ইনিও কি ভালো খেলছেন। ইনি একজন তামিল, কিন্তু এখন ভালোই হিন্দি গুজরাটি বলেন। ইনি এখানে প্রায় 40 বছর ধরে আছেন। উনি কিন্তু বেশ বয়স্ক, মোটামুটি ওনার বয়স তো 60-এর উপরে হবেই। ওনার বড় বড় 3টি নাতি নাতনি আছে। দেখুন এই বয়সেও কত ফিট, কত সুন্দর, কত ভালো খেলছে। দেখতে পাচ্ছেন এগুলো কি? এগুলি কুমড়ো ফুল, আপনারা তো জানেনই। আজকে সকালে যখন হাঁটতে গেছি দেখি পাশের খালি জায়গাতে কুমড়ো ফুল ফুটে রয়েছে। প্রথমে ভাবলাম তুলবো না, কিন্তু কুমড়ো ফুলের লোভ আর সামলাতে পারলাম না। পরে গিয়ে কুমড়ো ফুলগুলি তুলেই আনলাম। 3টে ফুল পেয়েছি। তুলতে প্রথমে একটু লজ্জায় লাগছিল, পরে চোখ বন্ধ করে চুপচাপ তুলেই ফেললাম। সচরাচর এই জিনিস তো এখানে পাওয়া যায় না। হাতের সামনে পেয়ে কি করে ছেড়ে দিই বলুন তো? অরিত্রকে ভাজা করে দেব। ও এর আগে কখনো কুমড়ো ফুল ভাজা খায়নি। বকফুল ভাজা খেয়েছে অনেকবার। আমার বাপের বাড়িতে বকফুল গাছ আছে। বাড়িতে অল্প কদিনের জন্য যাই, গিয়ে আর এইসব কুমড়ো ফুল টুলের কথা আর মনে থাকে না। মনে থাকলেও আবার সহজে তখন পাওয়াও যায় না। 2টো ফুল বেশ বড়, একটা একটু ছোট। বেসন গুলে ভেজে নিচ্ছি। কত দিন খাইনি। আমরা 3 জনে 3টে খাবো। ভাগ্যিস 3টে ফুলই ফুটেছিল বলুন। আমি আর অরিত্র তো তখনই গরম গরম ফুল ভাজা খেয়ে নিয়েছি। ওর বাবা অফিস থেকে আসলে গরম করে দেব। ও একেবারে সারপ্রাইজড হয়ে যাবে বলুন। আজ দুপুরে পটল চিংড়ি রান্না করব। এখানে ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় না, সব চিংড়িগুলোই বেশ বড় বড় হয়। ওই বড় বড় চিংড়িগুলোকে ছোট করে কেটে ভেজে নিয়েছি। তারপর পটলগুলি ভেজে নিয়েছি। তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নের মধ্যে কেটে রাখা আলুগুলি একটু ভালো করে ভেজে নিয়েছি। ওই ভাজা আলুগুলির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর টমেটো, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে চিংড়িগুলি দিয়ে দিয়েছি।
আরও একটু ভালো করে কষিয়ে পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলে পটল আলুগুলি সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দাঁড়ান, কলিং বেলটা আবার বেজে উঠলো, দেখে নিই কে এলো। বিগ বাস্কেটে কিছু সবজি সকালে অর্ডার করেছি, সেগুলি ডেলিভারি হলো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কিছু সবজি বিগ বাস্কেটে সস্তা পাচ্ছিলাম, তাই সেগুলি অর্ডার করে দিয়েছিলাম। এই যে দেখুন, কিছু জিনিস প্লাস্টিকের প্যাকেটে এসেছে, আবার কিছু জিনিস বাঁশ কাগজের ঠোঙায় এসেছে। আগে সব কিছু প্লাস্টিকের মধ্যে ডেলিভারি হতো, আজকেই দেখছি কিছু জিনিস বাঁশ কাগজের ঠোঙায় ডেলিভারি হয়েছে। এই যে একটি প্লাস্টিকের মধ্যে রয়েছে ধনে পাতা, আর একটির মধ্যে পেঁয়াজ পাতা। এই প্যাকেটে কি আছে দেখি, ও বেগুন আছে, একটু পাতিলেবু, আর হ্যাঁ, এটা কি পেয়েছি দেখুন, কদবেল। কদবেল পেয়ে মনটা একেবারে খুশিতে ভরে গেল। কতদিন বাদে যে খাবো কি বলবো আর আপনাদেরকে। যখন দেখলাম বিগ বাস্কেটে কদবেল পাওয়া যাচ্ছে আর নিজেকে ধরে রাখতে পারিনি, জিভে জল চলে এসেছিল। দেখেই সাথে সাথে দুটি অর্ডার করে দিয়েছি। অবশ্য বুঝতে পারছি না কদবেল দুটি কেমন হবে, ফাটালে বুঝতে পারবো। আর নিয়েছি একটু গাজর, মাশরুম অরিত্রর খুবই ফেভারিট খাবার। মাশরুম রান্না করলে ওর আর কিচ্ছু লাগে না, ভাত খাওয়া হয়ে যায়। আর কমলা লেবু। এখানে পেঁয়াজকলি পাওয়া যায় না, সেই জন্য পেঁয়াজকলির স্বাদ পেঁয়াজ পাতা দিয়েই মেটাতে হয়। পেঁয়াজ পাতাটা খেতেও খুব একটা খারাপ লাগে না। পেঁয়াজ পাতাটা নামানোর আগে ওর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলে অনেকটাই পেঁয়াজকলির মতন খেতে লাগে। চিংড়ি মাছটা রান্না করা বাকি থেকে গেছিল, আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। চিংড়ি মাছ তো শুধু অরিত্রর না, আমার, অরিত্রর বাবারও খুব প্রিয়। রান্না শেষ হয়ে গেছে, চলুন দেখি অরিত্র কি করছে। অর্য, বলছি চল, সামনেই অরিত্র স্কুল খুলবে, আয়ও বসে বসে স্কুলের প্রজেক্টগুলো রেডি হয়ে নে, চল চুলটা কাটিয়ে নিয়ে আসি। কি বানাচ্ছিস? এটা সামনে জিকে প্রজেক্ট দিয়েছি, এরকম একটা স্কেলেটন মডেল বানাতে হবে। যাবো ওকে নিয়ে একটু সেলুনে চুলটা কাটানোর জন্য। তুই হাতটা কেটে যাবে আবার, হাতে রেখে কাটছিস, নিচে রেখে কাট। নিচে রাখলে এই জায়গাগুলো উঁচু তো, তা কাটাচ্ছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, নাহলে আবার সেলুনে ভিড় হয়ে যাবে, ঠিক আছে? এসে করো, বাদ বাকিটা আবার এসে করো। এখন চলো দেখি কেমন করছিস, এটা কি বানাচ্ছিস? কঙ্কালটা বানাচ্ছিস কাঠি দিয়ে? হ্যাঁ, ভালো লাগছে, এগুলো সব চপস্টিক মতন মনে হচ্ছে দেখে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, করে গুছিয়ে নাও, তাড়াতাড়ি করে গুছিয়ে নাও, দেরি হয়ে যাবে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন তো প্রচণ্ড ধুলোর সময়, গাড়িটা একেবারে ধুলোতে ভরে গেছে। দাঁড়ান, গাড়িটা একটু মুছে পরিষ্কার করে নিই। চলুন এবার যাই তাহলে সেলুনে অরিত্রকে নিয়ে চুল কাটাতে। স্কুলে ছোট করে চুল কেটে না গেলে প্রথম দিনই বেচারা আবার শাস্তি পেয়ে যাবে। কোনো বাচ্চার চুল বড় হলে চুল না কেটে স্কুলে গেলে স্কুলের শাস্তিটা না খুবই মজার, জানেন তো? রাবার ব্যান্ড দিয়ে মাথার সামনের দিকে চুলগুলি ম্যামরা বেঁধে দেয়। শাস্তিটা শুনতে মজার লাগলেও ওদের জন্য তো একটু প্রেস্টিজের হয়ে যায় বলুন। আমরা চলে এসেছি সেলুনে। সেলুনে বেশি ভিড়ও ছিল না, গিয়েই সাথে সাথে বসে পড়তে পেরেছে। বসে যখন পড়তে পেরেছে, এবার আর তাহলে আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চুলটা ভেজানোর জন্য যখন স্প্রে করে তখন ছোট থেকেই অরিত্রর খুব মজা লাগে। ও বলে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল চোখে মুখে এসে পড়ে। সেলুনটা খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যেই। আগে ওর বাবাই ওকে সেলুনে আনতো চুল কাটানোর জন্য, কিন্তু কিছুদিন ধরে যা ব্যস্ত ওকে আর কিছুই বলা যাচ্ছে না। রবিবারগুলোতেও অফিসে যেতে হচ্ছে। ওই যে বলেছিলাম প্রজেক্ট প্রায় শেষের দিকে, প্রচুর স্টাফের ট্রান্সফার হয়ে গেছে, আর যারা এখন আছে তাদের উপর সাংঘাতিক কাজের প্রেশার। এখন মাঝে মাঝে ভোর 4টে সাড়ে 4টের সময় অফিসে যেতে হচ্ছে। ঘরে ফিরতে ফিরতে 8টা সাড়ে 8টাও বেজে যাচ্ছে। ঘরে এসে এত ক্লান্ত হয়ে পড়ছে যে কিছুই আর বলা যাচ্ছে না। ঘরে এসে ফ্রেশ হয়ে একটু কথাবার্তা বলেই খেয়ে সোজা বিছানায় চলে যাচ্ছে শোয়ার জন্য। তাহলে এই ব্যস্ত মানুষকে আর কি করে কিছু বলবো? যাকগে, ওর বাবাই তো সেলুনে নিয়ে যাওয়া, বাজারে যাওয়া এইসব কাজ তো করেই।
এখন কিছুদিন একটু ব্যস্ত থাকার জন্য আমাদের আর সেভাবে সময় দিতে পারছে না, তাই আমি একটু সামলে নিই। অফিসের ব্যস্ততা কেটে গেলে আবার সব তো ওই করবে। অরিত্র চুল কাটানো হয়ে গেছে, মুখটা বেশ ভালোই লাগছে তাই না? চুলটা খুব বড় বড় হয়ে গেছিল তো, চুল কাটার পরে তাইও বলছে মাথাটা কি হালকা লাগছে। সেলুনের পাশেই ছিল সবজির দোকান, তাই বাড়ি যাবার পথে একটু টুকটাক সবজি কিনে নিলাম। অনেকটা দেরি হয়ে গেছে সেলুনে, আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা ঘরে। সকলের সুস্থতা কামনা করে আজ তাহলে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে একটি লাইকও করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন।